Thank you, my viewers and my students, for helping me in making videos. Today, your inspiration helps me in making another video. Today, I am going to discuss about the easy way of changing voice, and you will be benefited from this discussion of grammar, and I will show you the easy technique of changing voice. You know all that there are a rule of voice change. We can change voice in different ways, but today I am going to discuss you a simple way that will help you in changing voice. আমি এখানে তোমাদের জন্য একটি সহজ উপায় নিয়ে এসেছি ভয়েস চেঞ্জ করার জন্য, এবং এতে 9, 10, 11, 12 সমস্ত ছাত্রছাত্রীরাই উপকৃত হবে। শুধু এরা নয়, 7, 8 এই সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরাও উপকৃত হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমাদের এই সিম্পল ওয়ে অফ চেঞ্জিং ভয়েস। তো ভয়েস আমরা সাধারণত 4 রকমের করে থাকি। There are 4 kinds of voices, like assertive sentence, interrogative sentence, imperative sentence, and another rules of voice change is quasi-passive voice. তো আমরা এই সমস্ত ভয়েসগুলো সবগুলোই একসঙ্গে আলোচনা করব না, একটি একটি করে তোমাদের সামনে তুলে ধরবো। যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এর আগের কমেন্টগুলোতে তোমরা আমাকে যে কথা জানিয়েছিলে তার পরিপ্রেক্ষিতে আমি সহজভাবে একটি ভয়েস চেঞ্জের গ্রামার শেখানোর চেষ্টা করছি, যেটা যেভাবে কোনো গ্রামার বইতে দেওয়া নেই। তাহলে শুরু করা যাক। প্রথম ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ নিয়মের ক্ষেত্রে যেটা করণীয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা সকলেই জানি ভয়েস চেঞ্জ করতে গেলে, যেমন আমি একটা সেন্টেন্স প্রথমে দিই, হি স এ টাইগার, এই একটা সিম্পল সেন্টেন্স। এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, এই বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে অবজেক্টকে আমাদেরকে ফার্স্টে নিয়ে আসতে হবে। তাহলে এই বাক্যটার যেটা অবজেক্ট সেটা আমাদের নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের চিনতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। তাহলে আমরা চিনে নিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। The object part is a tiger, এটা আমরা সবাই পরিবর্তন করতে জানি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে অবজেক্টকে আগে তৈরি করব, সেই জন্য এটাকে 1 লিখছি, এবং তারপরে দ্বিতীয় বিষয়টি অর্থাৎ ভার্বকে ব্যবহার করব। তারপরে আমরা আসবো এক্সট্রা কিছু যদি থাকে যাকে বলা হয় কমপ্লিমেন্টস, সেটা লিখব। লেখার পরে আমরা বাই লিখব, বাই লিখে তারপরে সাবজেক্টের কাজ। এই হচ্ছে আমাদের সাধারণ নিয়মটা, এটা আমরা সবাই জানি এবং সবাই ব্যবহার করি এইভাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে 2 নম্বর বিষয়, যেটা একটা ভার্ব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। এই ভার্বের বিষয়টা সকলের মনে রাখতে হবে, তাহলেই ভয়েস চেঞ্জের অ্যান্সারটা সঠিক হবে।
তাহলে আমাদের করণীয় কি? 1 নম্বর রুলস আমরা বলি। 1 নম্বর রুলে কি বলছে? যে ভার্বের চেঞ্জ অফ ভার্ব করি আমরা। চেঞ্জ অফ ভার্ব, ভার্বের কি পরিবর্তন? 1 নম্বর ভার্ব বলছি যদি ভার্ব 1 বা ভার্ব প্লাস এস বা ইএস এরকম যদি কিছু থাকে। ভার্ব 1 বলতে আমরা কি বুঝি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে বা ভার্বের কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস এরকম যদি থাকে, অর্থাৎ আমরা একটা ভার্ব ধরি টেক অথবা টেক্স, এরকম যদি কোনো ভার্ব পাই, এই ভার্বের ক্ষেত্রে আমরা কি পরিবর্তন করতে পারি? এটা আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমাদের ব্যবহার করার নিয়ম হচ্ছে এম লিখবো, না হলে ইজ লিখবো, না হলে আর লিখবো। লেখার পর তার সঙ্গে ভার্ব যেটা আছে টেক বা টেক্স, এই ভার্বটার 3 নম্বর ফর্ম। অর্থাৎ যদি আমরা টেক ব্যবহার করি বা টেক্স ব্যবহার করি, সেক্ষেত্রে এস এর কোনো ব্যবহার থাকবে না, এটাকে থার্ড ফর্মে সিম্পল ভাবে থার্ড ফর্ম করবে। আমরা জানি যে কনজুগেশন অফ ভার্বের রূপগুলো, সেখানে ভার্বকে 3টে ফর্ম দেওয়া হয়েছে, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। সেখানে দেখেছি টেক শব্দটার ব্যবহারটা টেক, টুক, টেকেন। তাহলে এখানে আমাদের টেক হচ্ছে যদি আমরা 1 নম্বর ফর্ম বলি, টুক হচ্ছে 2য় ফর্ম, আর টেকেন হচ্ছে 3rd ফর্ম। তাহলে সেই টেকেন ফর্মটা আমাদের এখানে লিখতে হবে। এই হচ্ছে গেল 1 নম্বর ফর্ম বা 1 নম্বর নিয়মের মধ্যে 1 নম্বর। তাহলে টেক থাকুক আর টেক্স থাকুক, যেটাই থাকুক না কেন, ভার্বের আমাদের 3 নম্বর ফর্ম করতে হবে টেকেন, কিন্তু এই এস এর ব্যবহার আমাদের থাকবে না। চলে আসি তাহলে 2 নম্বর। 2 নম্বর বলছি ভার্বের ভার্ব 2 নম্বর ফর্ম যদি থাকে, যাকে আমরা বলি পাস্ট। 2 নম্বর ফর্ম মানে পাস্ট, এটা যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে এখানে আমরা এই পাস্ট বা অতীতকাল বোঝাতে ওয়াজ বা ওয়্যার লিখব। তার সঙ্গে ওই ভার্বের 3 নম্বর ফর্ম প্রত্যেকবারই হবে, অর্থাৎ টেক শব্দ থেকে আমরা বা টেক্স টুক শব্দ থেকে টেকেন কথাটা লিখতে পারব। এই হলো আমাদের 2 নম্বর। তাহলে এবার আমরা 3 নম্বরে আসছি। 3 নম্বরের ক্ষেত্রে আমরা বলি যে যদি আমাদের অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভার্ব দেওয়া থাকে, অর্থাৎ এম দেওয়া আছে, ধরো ইজ দেওয়া আছে, আর দেওয়া আছে, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া আছে, এরকম ফর্ম যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? এই এম ইজ আর এই ফর্মটাকে আমরা লিখে নেব। কোনটা বসবে সেটা অবজেক্ট যখন সাবজেক্ট হবে, সেই সাবজেক্ট দেখে আমরা বুঝবো এম ইজ আর এর মধ্যে কোনটা হয়। অর্থাৎ আমরা এই নিয়মটা আগে জেনেছিলাম যে আই এর পরে এম বসে আর সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। হ্যাঁ, আর বহুবচন বা প্লুরাল শব্দের সাবজেক্টের পরে আর বসে। এইটা লেখার পর যেহেতু এখানে আইএনজি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাই জন্য বিং লিখতে হবে। বিং লিখতে হবে, তারপর ভার্বের 3rd ফর্ম লিখতে হবে, মানে টেক থাকলে টেকিং থাকলে টেকেন। তখন কিন্তু এই আইএনজি শব্দটার ব্যবহার থাকবে না, কারণ এই আইএনজি শব্দটা বিং এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ব্যবহার হচ্ছে এম, ইজ, আর। এই 3টের মধ্যে আমাদের সবাইকে বেছে নিতে হবে কোনটা বসবে। আমি আবার বলে দিচ্ছি যে আই এর পরে এম বসবে, ইজ এর পরে আর বসবে, এই ইজ এর পরে সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসবে, আর বহুবচন সাবজেক্টের পরে আর বসবে। তারপরে লিখতে হবে বিং। কেন বিং লিখছি? যেহেতু এটা কন্টিনিউয়াস বা আইএনজি আছে, এই আইএনজিটা আমরা বি এর সঙ্গে, বি শব্দটার সঙ্গে যুক্ত করে নিয়েছি, তাই বিং হয়েছে। এইবার আমরা যে শব্দটা যদি টেকিং থাকে, সেই আইএনজি কে বাদ দিয়ে টেক, টুক, টেকেন করে নেব, এই 3 নম্বর ফর্ম। এবার চলে যাই আমরা 4 নম্বরে। 4 নম্বরে আমাদের কি দাঁড়াচ্ছে? যে যদি ওয়াজ ওয়্যার,
যাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে এখানেও আইএনজি থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে দেখে নাও। তাহলে এখানে পরিবর্তন হতে পারে ওয়াজ অথবা ওয়্যার, এর মধ্যে একটা বেছে নিতে হবে। আমাদের এই নয় যে ওয়াজ আছে বলে ওয়াজ লিখবো, তা নয়, আমাদের ওই ভেবে নিতে হবে সাবজেক্টটা কি। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসে, ওয়্যার হচ্ছে প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে। তবে আমাদের ওই বিষয়টা মনে রাখতে হবে, সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে অনেক সময় ওয়্যার বসে, কখন বসে সেটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা আলোচনা আমরা পরে বলবো। তবুও একটুখানি আমি হিন্টস দিয়ে যাচ্ছি, যখন কখনো কারোর ইচ্ছা প্রকাশ পায়, যেমন যদি আমি একটি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, তখন আয়ের সঙ্গে ওয়াজ হয় না, ঠিক আছে। এই রকম ক্ষেত্রে যদি আমি রাজা হতাম, ইফ আই ওয়াজ এ কিং, পরবর্তীতে আমরা যখন টেন্স শেখাবো সুন্দর করে, তখন এইগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। এখন তাহলে আমরা বলছি যেটা, সেটা হচ্ছে ওয়াজ বা ওয়্যার, এটার মধ্যে কোনটা বসছে সেটা আমরা দেখে নেব। দেখে নিয়ে যদি ওয়াজ হয় ওয়াজ লিখবো, আর যদি ওয়্যার হয় তাহলে ওয়্যার লিখবো। তার সঙ্গে এই আইএনজির জন্য বিই আইএনজি বিং কথাটা লিখতে হবে। বিং কথাটা কেন হয়েছে আগের বারও আলোচনা করেছিলাম, আর নতুন করে বলার দরকার নেই। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, যাকে আমরা বলি পিপি, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা লিখবে। এর পরবর্তীতে 5 নম্বরে আসছি। 5 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি আমাদের পারফেক্ট টেন্স হয়, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট, এদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, এখানে আমাদের হ্যাভ হয় অথবা হ্যাজ হয়, অথবা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড হয়। এদের সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়াই থাকে। ভার্বের পিপি ফর্ম 3 নম্বর ফর্ম মানে পিপি ফর্ম, এটা দেওয়াই থাকে। তাহলে আমাদের কি করণীয়, তাহলে আমাদের ওই হ্যাভ বা হ্যাজ এখানেও ভেবে নিতে হবে কখন হ্যাভ হয় কখন হ্যাজ হয়। হ্যাভ হচ্ছে প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে, তবে ব্যতিক্রম হচ্ছে আই, আয়ের সঙ্গে সবসময় হ্যাভ বসে, এবং অর্থাৎ বহু বচন হলেই আমাদের হ্যাভ নিতে হবে, ব্যতিক্রম শুধু আই। আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা, যেমন হি হ্যাজ, এরকম একটি বোঝালে সিঙ্গুলার ফর্মে হ্যাজ ব্যবহার করা হয়। আর হ্যাড হচ্ছে পাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যদি হ্যাড দেওয়া থাকে তাহলেই হ্যাড লিখবো। যদি আমাদের হ্যাভ বা হ্যাজ দেওয়া আছে, সেটা চেঞ্জ করে যদি হ্যাড লিখি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি করণীয়, হ্যাড থাকলে হ্যাডই লিখবো, আর হ্যাভ আর হ্যাজ থাকলে আমাদের বেছে নেব কোনটা হয়, বুঝে নেব। যদি হ্যাভ হয় তাহলে হ্যাভ লিখবো, আর যদি হ্যাজ হয় তাহলে হ্যাজ লিখবো। লেখার পর এই পারফেক্ট যেহেতু বা হ্যাভ হ্যাজ থাকলে BEEN বিন কথাটা লিখতে হয়। কি লিখতে হয়, বিন কথাটা, তার সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম, বা যেটা 3 নম্বর পড়াই আছে এটা চেঞ্জ করতে হবে না, ওটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এটা হলো আরেকটা নিয়ম, আমরা তোমরা দেখে নাও একবার ভালো করে। এইবার আমরা চলে আসছি 6 নম্বর নিয়মে। 6 নম্বর নিয়ম হচ্ছে ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ যেখানে আমরা মোডালস এর ব্যবহার পাই। মোডালস অর্থাৎ শ্যাল অথবা উইল, এইগুলো থাকতে পারে। আর মোডালস এগুলোর সঙ্গে এগুলোর পরে আর একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে মোডালস, MODALS। তাহলে মোডালস কোনগুলোকে বলা হয় একটুখানি দেখে নি। তাহলে এখানে পাবো শুড, উড, ক্যান, কুড। একটুখানি মন দিয়ে দেখবে, কেউ ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই কটা হচ্ছে আমাদের মোডালস এর মধ্যে আমরা পাবো এই মোডালস। তাহলে এইগুলো যদি থাকে, তার সঙ্গে ভার্বের
সব সময় 1 নম্বর ফর্ম থাকবে, সেই আগের মতন টেক থাকবে, বা গো গো নয়, বা গো থাকতে পারে, কিন্তু গো দিয়ে যেহেতু এটা যেটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা আমরা পরে আলোচনা করব। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কি সেটা পরে আলোচনা করব, কারণ একটা থেকে আলোচনা করতে গেলেই অন্য একটা জিনিস চলে আসছে, সেই একসঙ্গে তো সব আলোচনা করে একটা জগা খিচুড়ি মতো হয়ে যায়, তাহলে সেটা তো আলোচনা করা ঠিক নয়। ওটা আলাদা আলাদা ভাবে সুন্দর করে গ্রামার শেখানোর সময় আমি আলোচনা করব। তাহলে এখানে আমরা ভার্বের 1 নম্বর ফর্ম পেলাম। তাহলে এটার উত্তর আমরা কিভাবে লিখব? মোডালস যেটা দেয়া থাকে, অর্থাৎ শ্যাল উইলের ক্ষেত্রে শ্যালও হতে পারে, উইলও হতে পারে, এটা খেয়াল করতে হবে। শ্যাল উইলের ব্যবহার কি আছে আমরা কি জানি, যে ফার্স্ট পারসনে শ্যাল বসে আর সেকেন্ড পারসনে উইল বসে। তাছাড়া একটা ব্যতিক্রম আছে যাকে আমরা এক্সেপশন বলি, সেখানে শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করা হয়, উইলের পরিবর্তে শ্যাল ব্যবহার করা হয়। কেন করা হয় সেটা একটুখানি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দৃঢ়তা প্রকাশ করার জন্য। যেমন আমি বাজারে যাব, আই শ্যাল গো টু দা মার্কেট বা টু মার্কেট, এখানে দি ব্যবহার করার দরকার নেই, কারণ এখানে আমরা নিয়মিত যাই। তাহলে আই শ্যাল গো টু মার্কেট, এটা যদি আমরা এইভাবে বলি যে আমরা বাজারে যাব, এই দৃঢ়তা প্রকাশ করছে, তখন আই এর সঙ্গে উইল বসবে, আই উইল গো টু মার্কেট, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমেরিকান ইংলিশে সবসময় উইলই ব্যবহার করা হয়, সেখানে শ্যালের ব্যবহার সেরকম নেই। কিন্তু যেহেতু আমরা গ্রামার প্র্যাকটিস করছি, সেই জন্য আমাদের শ্যাল উইলটা বিবেচনা করতেই হবে। এরপরে যদি মোডালস থাকে, তাহলে সেই মোডালস এর মধ্যে যা থাকবে সেই মোডালসটাই ব্যবহার করবে। মোডালস এর মধ্যে কোনো ভাগ নেই, ক্যান থাকলে ক্যান, শুড থাকলে শুড, উড থাকলে উড। এখানে যেমন বেছে নিতে হচ্ছে শ্যাল উইলের মধ্যে কিন্তু কোনটা বসবে, কিন্তু মোডালস এর ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম নেই, যেটা থাকবে সেটাই লিখবে। তার সঙ্গে বি কথাটা লিখতে হবে, বি। এখানে বি এর পরে যে ভার্বের 1 নম্বর যেটা পেয়েছিলাম ওটাকে 3 নম্বর করবে, টেক টু টেকেন। এই হচ্ছে প্রথম। আর একটা কথা বলে দিই, সেটাও প্রথম নিয়মের মধ্যেই পড়ছে, সেটা হচ্ছে 7 নম্বর, যদি ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব 1 নম্বর ফর্ম দেওয়া থাকে, তাহলে কি করব? তাহলে এর জন্য উত্তর হবে একই, এম ইজ আর লেখার পর তার সঙ্গে নট ব্যবহার করবে, আর করবে কি ভার্বের 3 নম্বর ফর্ম করবে। এটা অনেক সমস্যা হয়, ওই পেজের না পাস এটা আমরা বুঝতে অনেকের বোঝার সমস্যা হয়, সেই জন্য বলে দিলাম ডু নট থাকুক আর ডাজ নট থাকুক, এগুলোকে পুনরায় লেখার দরকার নেই। অনেকে দেখা যায় কি, দেখেছি আমি যখন পড়াতে বসি তখন দেখি যে ডু নট ডাজ নট এরকম জায়গায় অনেকে ডু থেকে ডান করে দিল, ডাজ থেকেও ডান করে দিল, এরকম। সেটা হবে না, ডু বা ডাজ এক্ষেত্রে বাদ দিতে হবে। এখানে এম ইজ আর বসবে, এই ডু নটই থাকুক আর ডাজ নটই থাকুক, আর তার সঙ্গে একটাই নট আমরা ব্যবহার করব, আর ভার্বকে 3 নম্বর ফর্ম করব। আর লাস্ট হচ্ছে 8 নম্বর, সেখানে হচ্ছে ডিড নট। ডিড নটের ক্ষেত্রে এটা পাস্ট টেন্স, ডিড নটের সঙ্গে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। এখানে আমরা ডিড নট মানে ওয়াজ বা ওয়ার লিখবো, তার সঙ্গে নট লিখবো, নট লিখে তার সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম করব। এই হচ্ছে আমাদের ভার্বের পরিবর্তন। এই যে 8টা নিয়ম ব্যবহার করলাম বা বললাম তোমাদের, তোমরা যদি এটা নোট করে নাও তাহলে তোমাদের আশা করি কোনো ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, তোমরা সকলে উত্তর করতে পারবে। তাহলে আসা যাক একটা উদাহরণ দিয়ে আমরা এই নিয়মের মধ্যে ব্যবহার করে দেখাই। আমরা এখানে মোডালস যেহেতু উদাহরণ দিয়েছি, লাস্ট মোডালস, সেই মোডালসটাকে একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো এই নিয়মটা ফলো হয় কিনা, এবং প্রত্যেকের ক্ষেত্রেই এটা কাজে আসবে। শুধু নবম শ্রেণী বা দশম শ্রেণী বা একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী তোমরা শুধু তোমাদের জন্য এটা উপকারে আসবে তাই নয়, সপ্তম অষ্টম বা যারা প্রথম শিখছে ভয়েস চেঞ্জ ক্লাস 6-এ, অনেকে 5-এও শিখে থাকে, তাহলে তাদের জন্য উপকারে আসবে। তাহলে এখন আমরা দেখিনি, হি একটা এক্সাম্পলে আসছি, হি উইল
হি উইল টেক টি নাও। তাহলে আমাদের কি কাজ হবে? আমাদের কাজ হবে প্রথমে অবজেক্ট সাবজেক্ট দেখে নি, ভার্ব দেখে নি, অবজেক্ট দেখে নি, আর এক্সট্রা যাকে আমরা কমপ্লিমেন্টস বলেছিলাম সেটাকে আমরা চিনে নিলাম। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের কাজ হলো 1 2। এইবার হচ্ছে কমপ্লিমেন্টস টাইম হলে পরে শুধু ব্যতিক্রম, এটা হচ্ছে 3। আর কমপ্লিমেন্টস এর ক্ষেত্রে টাইম যদি হয় শুধু ব্যতিক্রম, না হলে কমপ্লিমেন্টস থেকে আমরা 3 হিসাবে ব্যবহার করি। এখানে নাও হচ্ছে একটা টাইম, সেজন্য এটাকে আমরা সবার ভয়েস চেঞ্জ করার পর সবার লাস্টে অথবা at the beginning of the sentence we can use now or today this type of word, এই ধরনের শব্দ আমরা ফার্স্টে অথবা লাস্টে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমাদের সেই পরিবর্তন শব্দগুলো, পরিবর্তন যেগুলো আমরা সেগুলো ব্যবহার করি। তাহলে টি মানে চা, সে এখন চা খাবে বা পান করবে। তাহলে এখন টিটা আমরা অ্যান্সারটা লিখছি, টি আগে লিখছি। 1 নম্বর কাজ হলো। এবার 2 নম্বরে দেখা যাচ্ছে উইল আছে আর টেক আছে। তাহলে উইল থাকা মানে হচ্ছে শ্যাল অথবা উইল, এটা বেছে নিতে হবে কোনটা হবে। কিন্তু কার পরে? এরপরে হি এর পরে উইল ছিল, তাই বলে আমরা হি বুঝে নিয়ে উইল লিখবো না। আমরা দেখে নেবো এবার কি বসেছে আমার সাবজেক্ট, টি বসেছে, চি মানে চা, চায়ের সঙ্গে উইলই বসে যদিও আমরা জানি, কারণ শ্যাল বলেছিলাম আয়ের পরে এবং উইয়ের পরে, এগুলোর পরে শ্যাল বসে আর বাকি সবার সঙ্গে উইল বসে। তাহলে উইল, তাহলে মোডালস বা শ্যাল উইলের সঙ্গে আমাদের কি ব্যবহার করা হয়? বি ব্যবহার করা হয়। এটা কথাটা মাথায় রাখতে হবে। এবার ভার্বের টেকে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি, টেক, টুক, টেকেন। টেকেন লিখবো, টেকেন লেখার পরে এইবার 3 নম্বরের কাজ মানে সাবজেক্টের কাজ। সাবজেক্ট হি থাকলে হিম হয় এটা। এবার ওই নাও কথাটা লাস্টে লিখে দেবো, কারণ এটা টাইম হলে নিয়মটা এইরকমই হয়। আর যদি আদার্স কিছু থাকে, অন্য ইন দা ফিল্ড এরকম কিছু থাকে, ইন দা গার্ডেন থাকে, তাহলে সেটাকে আমরা টেকেন শব্দের পরে লিখলে পরে ভালো হয়। এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের প্রথম স্টেজ বা প্রথম স্টেপ। হ্যাঁ, আশা করি তোমরা এটা বেশ বুঝতে পেরেছো, এবং আমি চাই এরকম আরো সুন্দর সুন্দর গ্রামার তোমাদের সামনে আনার জন্য। সেখানে তোমরা যদি এটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, তাহলেই এই ধরনের ভিডিও আমি ইন্সপায়ার হব এবং তোমাদের সামনে এনে দিতে পারবো। ধন্যবাদ।